একজন ফুচকাওয়ালা মাসে 30 থেকে 40,000 টাকা ইনকাম করে। একজন রিক্সাওয়ালারও ইনকাম কম না, সেও এভারেজে 30,000 টাকার মতো ইনকাম করে। কিন্তু একটা ইউনিভার্সিটি গ্রাজুয়েট স্টুডেন্ট যদি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে টিচার হিসেবে জয়েন করতে চায়, তাহলে তার বেতন কত হওয়া উচিত বলো তো বস? মিনিমাম 50,000 তো হওয়া উচিত, তাই না? কিন্তু আমি একটা নিউজ দেখলাম যেখানে ইংলিশ মিডিয়াম একটা স্কুলের টিচারের জন্য সার্কুলার দিছে, আর বেতন মাত্র 10,000 টাকা। এই 10,000 টাকা বেতনের চাকরি পাওয়ার জন্য আবার অসংখ্য গ্রাজুয়েট অ্যাপ্লাই করতেছে। এই ঘটনা থেকেই বোঝা যায় যে এই দেশের এডুকেশন সিস্টেমের অবস্থা কতটা ভয়াবহ। একটা ছেলে তার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ 20টা বছর দিয়ে দিল একটা জিনিসের পিছনে, পড়াশোনা। সে রাত জাগে পড়াশোনা করছে, অনেক কিছু স্যাক্রিফাইস করছে, তার পরিবারও লাখ লাখ টাকা ইনভেস্ট করছে তার পিছনে, শুধু একটা আশায় একদিন সে নিজের পায়ে দাঁড়াবে। কিন্তু এই ছেলেটা গ্রাজুয়েশনের পরে নিজের পায়ে দাঁড়াইতে যায় দেখতেছে যে তার কোনো পায়ে নাই। এই এডুকেশন সিস্টেম তাকে পঙ্গু বানায় ফেলছে। এই ছেলেটাকে ব্যর্থ বলার আগে আমাদের কয়েকটা প্রশ্ন করা দরকার। এই 20 বছরে আমরা তাকে আসলে কি শিখাইছি? সে কি প্রবলেম সলভ করতে শিখছে? সে কি মানুষের জন্য ভ্যালু ক্রিয়েট করতে শিখছে? সে কি রিয়েল লাইফ কোনো স্কিল ডেভেলপ করতে পারছে? নাকি সে শুধু শিখছে যে কিভাবে পরীক্ষার আগে 10টা চ্যাপ্টার মুখস্থ করে ভালো একটা রেজাল্ট করা যায়? আমরা একটা রেজাল্ট শিট দিয়ে একটা মানুষের পুরো পটেনশিয়াল মাপার চেষ্টা করি। আর সবচেয়ে ভয়াবহ ব্যাপার কি জানো? একটা সময় এই স্টুডেন্টটা নিজেই বিশ্বাস করতে শুরু করে যে আমি হয়তো অত ভালো না, আমার মধ্যেই মনে হয় কমতি আছে, আমি মনে হয় সবার মতো এত ট্যালেন্টেড না। এখনকার একটা স্টুডেন্টের কথা চিন্তা করো, সকালে স্কুল, বিকালে কোচিং, রাতে আবার অনলাইন পীরদের ক্লাস, তার উপর এক্সামের আগে 15 থেকে 20 ঘন্টার ওয়ান শট ক্লাস। সে নিজে চিন্তা করবে কখন, নিজে ভুল করবে কখন, নিজের প্যাশন খুঁজে বের করবে কখন, একটা রিয়েল লাইফ স্কিল ডেভেলপ করবে কখন? কারণ তার থামার তো কোনো সুযোগ নাই। এসএসসি শেষে একটা স্টুডেন্ট যে অল্প কিছু সময় হাতে পায়, এই সময়টাও নষ্ট করে দেয় অনলাইনের কিছু ভণ্ড পীর। তারা এই এসএসসির বন্ধেও তোমাকে শান্তিতে থাকতে দিবে না, এইচএসসির একটা কোর্স নামাই দিবে আর একটা ভয় ঢুকাই দিবে যে এইচএসসির সিলেবাস বিরাট বড়, এখন থেকে পড়া শুরু না করলে তুমি শিওর মারা খাবা। শুরু হলো এইচএসসির পড়াশোনা, শিক্ষার্থী বন্ধু বলতে বলতে এরা পুরাটা সময় তোমাকে একটা দৌড়ের মধ্যে রাখবে। এইচএসসি শেষ, এবার এডমিশনের খেলা শুরু। বুয়েট ঢাকা ভার্সিটি মেডিকেল নাম দিয়ে দিল ভর্তি যুদ্ধ। তোমরাও কি বুয়েট ঢাকা ভার্সিটি আর মেডিকেলে পড়ার স্বপ্ন দেখো? তাহলে দিন রাত পড়ো, আর কিচ্ছু করা যাবে না। 18 থেকে 20 ঘন্টা পড়তে হবে, পড়তে পড়তে মারা যাবা, তারপরে জিন্দা হয়ে আবার পড়তে বসবা। এই টিএসসি তে তুমি একদিন ঢাকা ভার্সিটির স্টুডেন্ট হয়ে দাঁড়ায় চা খাবা। বিরাট বড় একটা মোটিভেশন এটা ভাই। পোলাপানের মধ্যে এই ভার্সিটি গুলা নিয়ে একটা ফেক হাইপ ক্রিয়েট করে কোচিং ব্যবসায়ীরা কোটি কোটি টাকা হাতায় নিল। দিন শেষে পাবলিকের সিট মাত্র 50,000, কিন্তু এইচএসসি পরীক্ষা দেয় 13 লাখ স্টুডেন্ট। বাকিগুলা কোথায় যাবে? তাদেরকে নিয়ে তো কেউ কথা বলে না, তাদেরকে আমরা বাতিল করে দিলাম। এডমিশনও শেষ হইলো, এইবার ভার্সিটিতে যায় মারা খাওয়া শুরু। পড়তে আসলাম ইঞ্জিনিয়ারিং, করতেছি সূত্রের প্রতিপাদন মুখস্থ। তারপরে গ্রাজুয়েশনের পরে আমি যাই দেখতেছি যে আমি কোনো জবই পাইতেছি না, কারণ আমার রিয়েল লাইফ কোনো স্কিল নাই। আমি তো রবীন্দ্রনাথের বাপের নাম মুখস্থ করে আসছি, কোন কবিতার কোন লাইনে কবির কি মনোভাব প্রকাশ পাইছে এইটা আমি মুখস্থ করছি, কোন কবি কত সালে সহবাস করছিল সব আমার মুখস্থ। জীবনে একটা বিক্রিয়া চোখের সামনে হইতে দেখি নাই, কিন্তু জৈব রসায়নের শত শত বিক্রিয়া আমার মুখস্থ। খাতায় আমি হাজার হাজার সার্কিট সলভ করছি, কিন্তু বাসায় ফ্যান খারাপ হইলে মিস্ত্রি টাকা লাগে। আরে অমুকের ছেলে বুয়েট পাস করে বিদেশে গেছে, আর তুই সারাদিন পিসির সামনে বসে থাকিস, কি করে খাবি জীবনে? পড়াশোনায় তো মন নাই। সবাই কত কি করতেছে আর এইটা একটা মূর্খ হয়ে আছে। ওই ছেলেটার ভিডিও এডিটিং এর খুব শখ ছিল, সারাদিন পিসিতে বসে ভিডিও এডিটিং করতো। ওকে একটা সুযোগ দিলে হয়তো এই ফিল্ডে অনেক ভালো করতে পারতো, কিন্তু আপনি ওকে একটাবার সেই সুযোগটাও দিলেন না। কারণ আপনার ছেলে ভিডিও এডিটর বা কন্টেন্ট ক্রিয়েটর হলে এই পরিচয় আপনি সমাজের সামনে দিতে পারবেন না। নিজের ছেলের ভালো থাকার চেয়ে সমাজ কি বলবে এই ব্যাপারটাই আপনার কাছে মেইন প্রায়োরিটি হয়ে গেছে। সারাদিন মাঠে, একদিন এই ক্রিকেট ব্যাটটাই ভাঙে ফেলবো। কতবার বলছি যে আগে একটা ভালো ভার্সিটিতে চান্স পাইতে হবে, তারপর কি করবি করিস। ছেলেটা হয়তো বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে খেলতো একদিন, আপনি খেলতে দিলেন না। আমরা সব সময় বলি যে বাংলাদেশের ভবিষ্যৎ এই তরুণ প্রজন্মের হাতে, কিন্তু কখনো কি আমরা ভাবে দেখছি যে এই তরুণ প্রজন্মকে আসলেই আমরা কি দিচ্ছি? তাকে তো একটু চিন্তা করার স্বাধীনতাটাও দেওয়া হয় না। সে যে একটু এই দুনিয়াটা দেখবে সেই সুযোগটাও পায় না। আমরা এমন একটা এডুকেশন সিস্টেম বানায় ফেলছি যেখানে ভালো রেজাল্ট করাটাই সবার মেইন প্রায়োরিটি হয়ে গেছে। আজকে খুব ভয়াবহ কিছু কথা হবে বস, যারা আমার সাথে একমত কমেন্টে লিখো, খেলা হবে। আজকের এই কথাগুলো আমি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছে দিতে চাই, তাই আমার ভিডিওটা সবাই শেয়ার করবে ইনশাআল্লাহ, যেন এই ভিডিওটা মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছায়। চ্যাপ্টার 1, মার্কশিটের বাইরে আমরা শূন্য। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি বলেছেন যে এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ইন্টারন্যাশনাল
স্ট্যান্ডার্ডে নিয়ে যাবেন। দেখেন বস, আমাদের এডুকেশন সিস্টেমের মেইন সমস্যা হইলো এই সিস্টেমটা পুরোপুরি একটা এক্সাম বেসড সিস্টেম হয়ে গেছে। এখানে কে কতটুকু শিখলো তার থেকে বেশি মূল্যায়ন করা হয় কে কত মার্ক পেলো এইটার উপরে। এইরকম অনেকে আছে যে রেজাল্ট খুব ভালো কিন্তু দুনিয়ার ভোদাই, তার একটা স্কিল সে খুব ভালো মুখস্থ করতে পারে। কিন্তু এইটা এআই এর যুগ বস, ইনফরমেশন এখন সবার হাতে আছে। এই যুগে মুখস্থ বিদ্যার কোনো দাম নাই। এআই এর যুগে তারাই টিকে থাকবে যারা ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারে, যারা রিয়েল লাইফ প্রবলেম সলভ করতে পারে। আমরা তো ক্লাস 1 থেকে 10 পর্যন্ত হাজার হাজার টপিক পড়ি, আপনি আমাকে 10টা টপিকের নাম বলেন যেটা আমার রিয়েল লাইফে কোনো কাজে লাগছে। আমরা একটা প্রজন্মকে এমন একটা যুদ্ধের জন্য প্রস্তুত করতেছি যে যুদ্ধ অনেক আগেই শেষ হয়ে গেছে। বস, আমাদেরকে লিটারেচার শেখানো হয় না, জোর করে কবিতার লাইন মুখস্থ করানো হয়। আমাদেরকে ইংলিশে কথা বলা শেখানো হয় না, গ্রামারের হাজার হাজার রুল মুখস্থ করানো হয়। আমাদেরকে ম্যাথমেটিক্স শেখানো হয় না, সূত্র মুখস্থ করায় লাইনের পর লাইন অঙ্ক করানো হয়। কোনো একটা টপিক পড়ার পরে আমার যদি সেই টপিক নিয়ে কোনো আগ্রহ তৈরি না হয় তাহলে আমি ভালো করব কিভাবে? আমি তো শুধু জোর করে পড়াশোনা করতেছি জাস্ট একটা এক্সামে ভালো করার জন্য। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে অশিক্ষিত মানুষের মধ্যে বেকারত্বের হার 1.25%। যারা প্রাইমারি পাস করছে তাদের মধ্যে এই রেট 1.96%। যারা সেকেন্ডারি পাস করছে তাদের মধ্যে 2.91%। আর এইচএসসি পাস করলে 7.13%। আর শেষে গ্রাজুয়েটদের মধ্যে এই রেট হলো 13.54%। তার মানে এই দেশে আপনি যত বেশি শিক্ষিত হবেন আপনার বেকার হওয়ার চান্সও তত বাড়বে। এর কারণ একটা অশিক্ষিত মানুষের ইগো কম, সে টাকা পয়সা ইনকাম করার জন্য যে কোনো কিছু করতে পারে। চাইলে রিকশা চালাবে, চাইলে ফুচকা বেচবে, চাইলে একটা গরুর খামার দিয়ে দিবে। কিন্তু আপনি তো শিক্ষিত, এই কাজগুলো তো আবার আপনার সাথে যায় না। তাই আপনি যে কোনো একটা কাজ শুরু করার থেকে বেকার থাকাই বেশি প্রেফার করেন। আপনি স্কুল কলেজের স্টুডেন্ট গুলার মুখের দিকে তাকান, কেউ হাসি মুখে ক্লাসে যায় না, জোর করে যায়। সবার মধ্যে একটা চিন্তা যে কিভাবে ভালো রেজাল্ট করব। এইভাবে কন্টিনিউয়াস একটা প্রেসারে রাখার মাধ্যমে এই স্টুডেন্ট গুলা নিজের সব আত্মবিশ্বাস হারায় ফেলে। আর আমাদেরকে ছোট থেকে মাত্র কয়েকটা ক্যারিয়ার অপশন দেখানো হয়েছে, তোমাকে ডক্টর হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে অথবা বিসিএস ক্যাডার হতে হবে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ বস, এটা ইউরোপ আমেরিকা না। কিন্তু আমরা কৃষিকেই ওভারলুক করে ফেলছি। আমরা সবাই সিএসসি তে পড়তে চাই, কেউ কৃষক হতে চায় না। স্কুল কলেজে আমাদেরকে মানি ম্যানেজমেন্ট শেখানো হয় না, কমিউনিকেশন স্কিল শেখানো হয় না। আমাদেরকে মুখস্থ করানো হয় জাতিসংঘের মূলনীতি, আমাদেরকে মুখস্থ করানো হয় ভিএলসি মিডিয়া প্লেয়ার ইনস্টল করার ধাপ। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা সবাই বুঝি যে এই পড়াশোনার উপর যদি ডিপেন্ড করে থাকি তাহলে এক না এক সময় আমরা শিওর মারা খাবো, কিন্তু আমরা কিছু করতে পারি না কারণ সমাজের ভয়। আমাদের সমাজে তো সাকসেসফুল হওয়া মানে বিসিএস ক্যাডার হওয়া, সাকসেসফুল হওয়া মানে একটা সরকারি চাকরি করা। গোলামিকে আমরা খুব বেশি গ্লোরিফাই করি, কিন্তু কেউ নিজে থেকে কিছু করতে গেলে আমরা তাকে বলি যে খুব রিস্ক হয়ে যাবে। চ্যাপ্টার 2, জাতির মেরুদণ্ডকেই আমরা ভেঙে দিয়েছি। মাননীয় শিক্ষামন্ত্রী, আমাদের দেশের ট্যালেন্টের কোনো অভাব নেই, কিন্তু বেশিরভাগ মানুষ এই ট্যালেন্ট কাজে লাগানোর কোনো সুযোগই পায় না। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি নাকি প্রত্যেক টিচারকে একটা করে ট্যাব দিবেন, কিন্তু প্রশ্ন হচ্ছে শুধু এই ট্যাব দিয়ে কি হবে? যে মানুষটা একটা জাতির ভবিষ্যৎ তৈরি করবে তাকে আমরা কতটুকু ভ্যালু দিচ্ছি? এই দেশে টিচারদের কোনো সম্মান দেওয়া হয় না। যে প্রফেশন একটা জাতি তৈরি করবে সেই প্রফেশনটাকেই আমরা অ্যাট্রাকটিভ করে তুলতে পারি নাই। এই কারণে এখন অনেক ট্যালেন্টেড মানুষজন এই টিচিং প্রফেশনে আসতে চায় না। নতুন স্কুল কলেজ ভার্সিটি বানায় কোনো লাভ নাই বস, যদি আমাদের মেইন স্ট্রাকচারটাই দুর্বল থাকে। কারণ একটা দুর্বল ভিত্তির উপর কখনো শক্তিশালী বাড়ি তৈরি করা যায় না। আমি যখন স্কুলে পড়তাম তখন দেখতাম যে বেশিরভাগ সময় স্কুলে ঠিকমতো পড়ানো হয় না, কোনোভাবে ক্লাসগুলো শেষ করা হইতো, কারণ ভালো পড়ানো হয় কোচিং এ। কিন্তু কেন এমন হইলো? কারণ এইটা পুরো সিস্টেমেই সমস্যা। টিচারদের ফাইন্যান্সিয়াল সিকিউরিটি নাই। টিচারদের যেই বেতন দেওয়া হয় তা দিয়ে এই যুগে চলা সম্ভব না। একজন প্রাইমারি স্কুলের টিচার, যে মানুষটা একটা জাতির ভিত্তি গড়বে, সে কত বেতন পায় জানেন? মালদ্বীপে $953, ভারতে $285, শ্রীলঙ্কায় $250, পাকিস্তানে $206, এমনকি মিয়ানমারও $189, আর বাংলাদেশে মাত্র $170। ঢাকায় 4 জনের একটা পরিবারে শুধু মাসে খাবার খরচ এভারেজে 22,664 টাকা। তার মানে যেই বেতন আপনি একজন শিক্ষককে দিচ্ছেন সেই বেতন দিয়ে তার পরিবারের মাসিক খাবার খরচটাই উঠে না। তারপরে আবার আমাদের একজন প্রাইমারি টিচারের মাসিক বেতন এদেশের মাথাপিছু গোড়ায়ের চেয়েও কম। ইউনেস্কোর তথ্য অনুযায়ী বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের মধ্যে মাত্র 55% শিক্ষককে অফিসিয়ালি কোয়ালিফাইড ধরা হয়। পুরা দক্ষিণ এশিয়ার মধ্যে এটা সবচেয়ে কম। মালদ্বীপে এই হার 98%, ভারতে 92%, নেপালে 97%, এমনকি পাকিস্তানও 68%। যেই প্রফেশনটা একটা জাতির ভবিষ্যৎ তৈরি করবে সেই প্রফেশনকেই যদি আমরা এত সস্তা বানায় রাখি তাহলে সবচেয়ে মেধাবী, সবচেয়ে যোগ্য মানুষগুলা কেন আসবে এই টিচিং এ? আর বস, ভালো টিচার ছাড়া কখনো ভালো স্টুডেন্ট বানানো সম্ভব না। আমরা শিক্ষককে ক্ষুধার্ত রেখে এই জাতির কাছ থেকে অসাধারণ কিছু এক্সপেক্ট করতেছি। এটা হয় না মাননীয় শিক্ষামন্ত্রী, এটা কোনোদিন হয় না। এইদিকে বাংলাদেশ এডুকেশন সেক্টরে জিডিপির মাত্র
2% ব্যয় করে। ইউনেস্কো রেকমেন্ড করে যে একটা দেশের শিক্ষায় জিডিপির 4 থেকে 6% ইনভেস্ট করা উচিত, কিন্তু আমরা 2 দশক ধরেও এই 2% পার করতে পারি নাই। আপনি একটু তুলনা করলে বুঝবেন যে সেনেগালের মতো কম মাথা পিছু আয়ের দেশও শিক্ষায় জিডিপির প্রায় 5.3% খরচ করে, কারণ তারা বুঝে যে ভবিষ্যৎ বদলাতে হলে আগে ভবিষ্যৎ প্রজন্মের উপর ইনভেস্ট করতে হবে। আর যখন মূল শিক্ষা প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে যায় তখন সেই জায়গা দখল করে নেয় বড় বড় কোচিং ব্যবসায়ী আর এডটেকের ভণ্ড পীরেরা। মাননীয় শিক্ষামন্ত্রী, আমি আপনাকে বলতে চাই যে বাংলাদেশের এডটেক ইকোসিস্টেম পুরাটাই বিজনেস ফোকাসড হয়ে গেছে। তারা শুধু চিন্তা করে যে কিভাবে স্টুডেন্টদের ইমোশনকে কাজে লাগায় আরো বেশি প্রফিট করতে পারবে। এডটেক গুলার মাঝে চলতেছে একটা অসুস্থ প্রতিযোগিতা। কেউ এক্সামের আগে 6 ঘন্টার ওয়ান শট ক্লাস আপলোড করতেছে, তার সাথে কম্পিট করার জন্য আরেকজন 10 ঘন্টার ক্লাস আপলোড করে দিল। একে তো একটা ফালতু এডুকেশন সিস্টেম, তার উপর এই এডটেক পীরদের অত্যাচারে একটা স্টুডেন্ট নিজে পড়ারই কোনো সুযোগ পাচ্ছে না। একজন ছেলে কলেজে গেল সকাল 8টায়, বাসায় আসলো দুপুর 2টায়, তার নিজে পড়ার জন্য 6 থেকে 8 ঘন্টা সময় থাকে। এখন সে যদি এই অনলাইন পীরদের ঘন্টার পর ঘন্টা ক্লাস দেখে তাহলে নিজে পড়বে কখন? সোজা কথা ভাই, যত বেশি ক্লাস এডটেক পীরদের তত লাভ। এই জন্য তারা বেসিক বুঝাইতে বুঝাইতে 2 ঘন্টার ক্লাসকে 20 ঘন্টায় নিয়ে যায়। কনসেপ্ট বুক, প্যারালাল টেক্সট, প্র্যাকটিস বুক, কত রকমের বুক, খালি টেক্সট বুকটাই নাই। মাননীয় শিক্ষামন্ত্রী, এখন অনলাইনে যারা পড়ায় এদের মধ্যে অনেকেই জোকারের মতো আচরণ করে। ভাইরাল হওয়ার লোভে ক্লাসের মধ্যে এরা ইচ্ছা করেই উল্টাপাল্টা আচরণ করে, উল্টাপাল্টা কথা বলে, এগুলো আবার ক্লিপিং করে বিভিন্ন গ্রুপে ছড়ায় দেওয়া হয়। এইভাবে সব সময় একটা ফেক হাইপ ক্রিয়েট করা হয়। এই ছাপড়িগিরি করে তারা অ্যালগরিদম ক্র্যাক করতেছে। আর প্যারেন্টসদের মধ্যেও একটা মেন্টালিটি বিল্ড হয়ে গেছে যে অমুকের ছেলে তমুক কোর্সটা করতেছে, এখন আমার ছেলেকেও করতে হবে। কিন্তু আমার ছেলে ভালো আছে কিনা, সে প্রেশার নিতে পারতেছে কিনা, এইটা দেখার কেউ নাই। মাননীয় শিক্ষামন্ত্রী, এইভাবে চলতে থাকলে আমরা কখনোই একটা ভালো প্রজন্ম পাবো না। চ্যাপ্টার 3, যেভাবে আমরা ঘুরে দাঁড়াবো ইনশাআল্লাহ। মাননীয় শিক্ষামন্ত্রী, সমস্যা দেখানো সহজ, ভুল ধরা সহজ, কিন্তু সবচেয়ে কঠিন প্রশ্নটা হইল যে সলিউশন কোথায়? কারণ শুধু একটা সিস্টেমকে ব্লেম করে আমরা দেশ বদলাইতে পারবো না। আমাদের দেশ তখনই বদলাবে যখন আমরা প্রপারলি বুঝবো যে কোন ডিরেকশনে আগাইতে হবে। আমি মনে করি যদি বাংলাদেশের এডুকেশন সিস্টেমকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিতে হয় তাহলে আমাদের শুধু সিলেবাস চেঞ্জ করলে হবে না, আমাদের পুরো থিংকিং প্রসেসটাকেই চেঞ্জ করতে হবে। আর এই পরিবর্তনের জন্য আমাদেরকে টোটাল 4টা জায়গায় ফোকাস করতে হবে। নাম্বার 1, এক্সাম ইভালুয়েশন। প্রথমে আমাদেরকে একটা সত্য অ্যাকসেপ্ট করতে হবে। আপনি যেভাবে মানুষকে মেজার করবেন, মানুষটা ঠিক সেভাবেই নিজেকে তৈরি করবে। যে সিস্টেম মুখস্থ করাটাকে সেলিব্রেট করে সেখানে স্টুডেন্ট মুখস্থ করবেই। যে সিস্টেম একজন স্টুডেন্টের মূল্য শুধু মার্ক দিয়ে নির্ধারণ করে সেখানে লার্নিং না, সেখানে প্রায়োরিটি হয়ে যায় শুধু একটা রেজাল্ট। এই যে একজন স্টুডেন্ট ক্লাস 1 থেকে 12 পর্যন্ত পড়াশোনা করতেছে, এই 12 বছরে আমরা আসলে তার কি মেজার করলাম? তার মেমোরি নাকি তার চিন্তা করার ক্ষমতা? আমরা জাস্ট মেজার করতেছি যে সে তার ব্রেইনে কত বেশি ইনফরমেশন জমা করে রাখতে পারে। দেখেন বস, বাংলাদেশের মতো একটা বিশাল পপুলেশনের দেশে একটা ফেয়ার ইভালুয়েশন সিস্টেম অবশ্যই দরকার আছে, কিন্তু সমস্যা এক্সামে না। সমস্যাটা হইলো আমরা কিভাবে একজন স্টুডেন্টের এবিলিটি মেজার করতেছি, সেখানে উল্টা পাল্টা জিনিস বইয়ে ভরে রাখে কোনো লাভ নাই বস। আমাদের সিলেবাস থেকে এই অপ্রয়োজনীয় জিনিসগুলো সরায় ফেলে এমন জিনিস ইনক্লুড করতে হবে যেগুলো একটা স্টুডেন্টের প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগে। শুধু মুখস্থ করে এক্সাম দেওয়ার জন্য না, একজন স্টুডেন্ট যেন তার রিয়েল লাইফ প্রবলেমগুলো সলভ করতে পারে, নিজের জীবনটা প্রপারলি ম্যানেজ করতে পারে, স্কিল ডেভেলপ করতে পারে, মানুষের সাথে প্রপারলি কমিউনিকেট করতে পারে, ফাইন্যান্সিয়াল ডিসিশন নিতে পারে এবং রিয়েল ওয়ার্ল্ডের চ্যালেঞ্জগুলো ফেস করতে পারে। আমাদের এমন এডুকেশন দরকার। সায়েন্সের স্টুডেন্ট শুধু ফর্মুলা মুখস্থ করবে না, সে নিজে এক্সপেরিমেন্ট করবে, সে প্রশ্ন করতে শিখবে আর নিজের হাতে কোনো একটা প্রবলেমের সলিউশন বের করার চেষ্টা করবে। আইসিটি পড়তে যায় আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স মুখস্থ করতে চাই না, আমরা কোড লিখে রিয়েল লাইফ প্রবলেম সলভ করার জন্য একটা সফটওয়্যার বিল্ড করতে চাই। কমার্সের একজন স্টুডেন্ট শুধু ব্যালেন্স শিটের ফরম্যাট মুখস্থ করবে না, সে একটা রিয়েল বিজনেসের হিসাব অ্যানালাইসিস করবে, কোথায় প্রফিট হচ্ছে কোথায় লস হচ্ছে এগুলো অ্যানালাইসিস করা শিখবে, কিভাবে বেটার ফাইন্যান্সিয়াল ডিসিশন নিতে হয় এটাও শিখবে। আর্টসের একজন স্টুডেন্ট কোনো কবি বা লেখকের জীবনী মুখস্থ করবে না, সে তাদের চিন্তা, লেখা আর দর্শন থেকে মানুষকে গভীরভাবে বুঝতে শিখবে। আমাদের ইভালুয়েশন সিস্টেমে এক্সামের পাশাপাশি আরো কয়েকটা জিনিসকে জায়গা দিতে হবে, যেমন প্রজেক্ট, প্রেজেন্টেশন, রিসার্চ, প্রবলেম সলভিং। ইন্ডিভিজুয়াল পারফরম্যান্সের পাশাপাশি আমাদের গ্রুপ ওয়ার্ককেও প্রায়োরিটি দিতে হবে, কারণ বাস্তব জীবন আমাদেরকে কখনো 4টা অপশন দিয়ে একটা এমসিকিউ দেয় না। বাস্তব জীবন আমাদের সামনে একটা প্রবলেম দেয়। তাই আমাদের এমন একটা জেনারেশন তৈরি করতে হবে যারা শুধু বইয়ের উত্তর মুখস্থ করবে না, যারা একটা প্রবলেম বুঝবে, সেই প্রবলেমের সলিউশন খুঁজবে এবং নতুন নতুন প্রশ্ন করার সাহস রাখবে। নাম্বার 2, টিচার রিভলিউশন। আমরা বারবার কারিকুলাম বদলাই, নতুন বই আনি, নতুন
নতুন সিস্টেম আনি, কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাই যে এডুকেশন সিস্টেম মানে শুধু কোনো বই না, নতুন একটা বিল্ডিং না, নতুন কোনো টেকনোলজি না। এডুকেশন সিস্টেমের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হইলো একজন টিচার। যে ফিনল্যান্ডের এডুকেশন সিস্টেম নিয়ে সারা পৃথিবীতে আলোচনা হয়, সেখানে টিচার হওয়া অন্যতম রেসপেক্টেড একটা প্রফেশন, কারণ তারা একটা সিম্পল জিনিস বুঝতে পারছে, যেই মানুষটা ফিউচার জেনারেশন তৈরি করবে সেই মানুষটাকে আগে তৈরি করে নিতে হবে। তাই আগে আমাদের টিচারদেরকে এম্পাওয়ার করতে হবে বস। টিচারদের দরকার মডার্ন টেকনোলজি স্কিলস, এআই ব্যবহার করার এবিলিটি, ডিজিটাল টুলস এর অ্যাক্সেস, কন্টিনিউয়াস ট্রেনিং, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, আর সবচেয়ে বড় জিনিসটা হলো রেসপেক্ট। যেদিন আমাদের দেশের একজন মেধাবী শিক্ষার্থী গর্ব করে বলতে পারবে যে আমি শিক্ষক হতে চাই, সেদিন থেকেই আসল পরিবর্তন শুরু হবে বস। নাম্বার 3, পার্সোনালাইজড লার্নিং ইকোসিস্টেম। আমাদের সবচেয়ে বড় ভুলগুলোর একটা হইলো যে আমরা ডিফল্ট ভাবে ধরে নেই প্রত্যেককে পড়াশোনা করেই জীবনে ভালো কিছু করতে হবে। এটা তো কখনোই ঠিক না। কেউ ভালো প্রবলেম সলভিং করতে পারে, কেউ টেকনোলজি নিয়ে কাজ করতে ভালোবাসে, কেউ বিজনেস আর লিডারশিপে স্ট্রং, কারো আবার ক্রিয়েটিভিটি দিয়ে নতুন কিছু তৈরি করার ক্ষমতা আছে। তাহলে সবার জন্য কেন আমরা সেম লার্নিং সিস্টেম রাখবো? ভবিষ্যতের এডুকেশন সিস্টেম এমন হওয়া উচিত যেখানে এআই আর টেকনোলজি ব্যবহার করে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য আমরা পার্সোনালাইজড একটা লার্নিং রোডম্যাপ দিতে পারবো, যেখানে একজন স্টুডেন্ট বুঝতে পারবে যে তার উইকনেস কোথায়, কিভাবে সে ইমপ্রুভ করবে, কিভাবে সে তার প্যাশন খুঁজে বের করবে, তার জন্য কোন স্কিল বা কোন ক্যারিয়ারটা সুইটেবল হতে পারে। সে জাস্ট ব্লাইন্ডলি একটা সিস্টেমকে ফলো করবে না, সে নিজেকে আর বাইরের দুনিয়াটাকে এক্সপ্লোর করার সুযোগ পাবে। আর টিচার শুধু তাকে ইনফরমেশন দিবে না, প্রত্যেকটা টিচার হয়ে উঠবেন একজন মেন্টর। আর এই টেকনোলজি টিচারের রিপ্লেসমেন্ট হবে না, বরং টেকনোলজি হবে টিচারের সবথেকে পাওয়ারফুল অ্যাসিস্ট্যান্ট। আমরা সবাইকে একই প্রশ্ন করি, একইভাবে জাজ করি, আর আমরা এক্সপেক্ট করি যে সবাই সেম টাইপের রেজাল্ট করবে। কিন্তু একটা জাতি তখনই এগিয়ে যাবে যখন প্রত্যেকটা মানুষ তার মধ্যকার ইউনিক এবিলিটিটা খোঁজার সুযোগ পাবে। নাম্বার 4, ফিউচার রেডি জেনারেশন। সব শেষে আমাদের একটা কঠিন সত্য মেনে নিতে হবে বস। আমরা এমন একটা পৃথিবীর জন্য আমাদের স্টুডেন্টদেরকে তৈরি করতেছি যে পৃথিবী এখন এক্সিস্টই করে না। একটা সময় ছিল যে বেশি ইনফরমেশন মনে রাখতে পারতো সে বেশি আগায় যাইতো, কারণ তখন ইনফরমেশন পাওয়া কঠিন ছিল। কিন্তু আজকে এআই কয়েক সেকেন্ডে তোমাকে যে কোনো ইনফরমেশন বের করে দিতে পারবে। তাহলে আগামীর পৃথিবীতে মানুষের আসল ভ্যালুটা কোথায় থাকবে? তথ্য মুখস্থ করার ক্ষমতায়? কখনোই না। মানুষের আসল ভ্যালু থাকবে ক্রিটিক্যাল থিঙ্কিং এ, নতুন কিছু তৈরি করার ক্রিয়েটিভিটিতে, সমস্যা দেখে সেটার ইনস্ট্যান্ট একটা সলিউশন বের করার এবিলিটিতে, মানুষের সাথে কাজ করার লিডারশিপে, আর কোনো একটা পরিবর্তনের সাথে নিজেকে বদলে নেওয়ার ক্ষমতায়। কারণ ফিউচারে অনেক জব চেঞ্জ হবে, নতুন নতুন ইন্ডাস্ট্রি তৈরি হবে। আমাদের এমন স্টুডেন্ট তৈরি করতে হবে যারা নতুন টেকনোলজি দেখলে ভয় পাবে না, বরং খুব ফাস্ট অ্যাডাপ্ট করে নিতে শিখবে। কারণ আগামীর পৃথিবীতে সবচেয়ে বড় স্কিল হবে যে তুমি কত ফাস্ট নতুন কিছু শিখতে পারতেছো। যে দেশ তার জেনারেশনকে এই ক্ষমতা দিতে পারবে, আগামী পৃথিবী তারাই লিড করবে। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনারাই তো বলেন যে সবার আগে বাংলাদেশ, কিন্তু বাংলাদেশকে সত্যিকার অর্থে এগিয়ে নিতে হলে আমাদের এডুকেশন সিস্টেমে অবশ্যই পরিবর্তন আনতে হবে। হয়তো এই পরিবর্তন একদিনে আসবে না, কিন্তু আমরা যদি সবাই নিজেদের জায়গা থেকে চেষ্টা করি তাহলে একদিন অবশ্যই পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আমাদের দেশের স্টুডেন্টদের ট্যালেন্টের কোনো অভাব নাই, তারাও একদিন বিশ্বমঞ্চে অসাধারণ কিছু করে দেখাবে ইনশাআল্লাহ। মাননীয় শিক্ষামন্ত্রী, শুধু তাদের সেই সুযোগটা দিতে হবে। আল্লাহ হাফেজ।